আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন আছি ঠাকুরগাঁওয়ে। এখন ঠাকুরগাঁও থেকে যাব পঞ্চগড়ের উদ্দেশ্যে। কয়েকদিন আগে এখানে কর্মী সম্মেলন গেল, 2 দিন না 3 দিন আগে মনে হয়। তখন আমি রাজশাহীতে ছিলাম। আশা ছিল ওই কর্মী সম্মেলনে আসার, ফখরুল ইসলামকে কাছাকাছি থেকে একটু ভালো করে দেখার, যদিও দেখা হয়েছে 2বারের মতন। যাই হোক, 38 কিলোমিটার এখান থেকে পঞ্চগড়। তারা একটু সাবধান করলো যে এখানে গাড়ির চাপটা একটু বেশি, পাথর বোঝাই ট্রাকও থাকতে পারে, এবং যেহেতু বর্ডার এলাকা কাছাকাছি। এখন বাজে 3:30। একটু চেষ্টা করলে তেঁতুলিয়া পৌঁছাতেও পারি, দেখি চেষ্টা করে, যদি পারি তো তেঁতুলিয়া চলে যাব। বাট আপাতত ডেস্টিনেশন হচ্ছে পঞ্চগড় মেন টাউন। যদি সেখানে যাই, যদি ভালো একটা হোটেল পাই মোটামুটি ধরনের, থেকে যাব। আর তেঁতুলিয়া গিয়ে নিয়ত ছিল 2 দিন থাকার, কারণ সেখানে কাঞ্চনজঙ্ঘার একটা ব্যাপার স্যাপার আছে। এই রোডটা নাকি খুব ভালো, বাট যদিও চিকুন, বাট রোডটা নাকি খুব সুন্দর। মামা বলল, যখনই শুনে যে কি কারণে বের হয়েছি, কোন জায়গা থেকে, যখন শুনে যে মোটামুটি ট্যুরে বের হয়েছি, লং ট্যুরে, সবাই গুড উইশ করে। এই ব্যাপারটা ভাল লাগে। আর 37 কিলোমিটার দূরেই পঞ্চগড়। হ্যাঁ ঠিক আছে, ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি। পঞ্চগড় এই জায়গাটা নিয়ে খুবই এক্সাইটেড, কারণ এখানকার একটা ছবি তেঁতুলিয়ার, বাংলা বান্দার অনেক কিছু। ঠাকুরগাঁওয়ের শেষ পর্যায়ের দিকে এসে ভালোই টান দিয়েছিলাম, একদম খালি রাস্তা পেয়েছিলাম, কোনো রকম ঝামেলা হয়নি। আল্লাহ ভরসা, বাকি রাস্তাটুকু ইনশাল্লাহ ভালোভাবে যেতে পারলেই হয়। আপনাদের দোয়া এবং আল্লাহর মেহেরবানিতে ইনশাল্লাহ পৌঁছে যাব। খুবই এক্সাইটেড। আর এদিকে নাকি অনেক শীত পড়বে, যা বললো যে যত সামনে যাব তত বেশি শীত পড়বে। একটা কারণ আছে, কাছে এভারেস্ট, তো হালকা টের পাচ্ছি। এখনই রোদ আছে, বাট মানে একদম পুরো হাড়ে লাগানোর মতন বাতাস, ঠান্ডা ঠান্ডা বাতাস। তো হিমশৈলীর হিমচূড়া থেকে যে বাতাসগুলো বয়ে আসে শৈত্যপ্রবাহের মতন, একদম পুরা বুকে লেগে যায়। যাই হোক, এক ভাই বলছে আমার সমবয়সী হবে যে আস্তে ধীরে যেতে, ইনশাল্লাহ আস্তে ধীরেই যাব। এরই মাঝে আমরা পঞ্চগড়, 5 গড়ের সমাহার পঞ্চগড়, যদি বাংলা ব্যাকরণের ভাষায় বলি, এর নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস এবং কি কি দেখতে পাবেন, দর্শনীয় স্থানসমূহ। দর্শনীয় স্থান মোস্ট অফ দ্য টাইম সবার মাথায় যেটা আসবে সেটা হচ্ছে বাংলা বান্দা। আরও অনেক জায়গা আছে, কাঞ্চনজঙ্ঘা আছে, যদি এই সময়টা যদি কপাল ভালো থাকে দেখতে পারবো। দেখা যাক কি হয়। আমরা জেনে নেই দর্শনীয় স্থানসমূহ এবং নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস এবং আশেপাশের দৃশ্যগুলো উপভোগ করতে থাকি, আপনারাও করেন। তো চলুন প্রথমে জেনে নেই পঞ্চগড় জেলা সম্পর্কে কিছু তথ্য। পঞ্চগড় জেলা বাংলাদেশ উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা। এই জেলা থেকেই বহুল আলোকচিত হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখতে পাওয়া যায়। পঞ্চগড় জেলার মাটি বালুকাময় জলাভূমি এবং পুরাতন হিমালয় বেসিনের মাটির সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। সমুদ্রতল থেকে এর উচ্চতা প্রায় 150 ফুট বা 46 মিটার। 1947 সালে ভারত বিভাগের জন্য স্যার সিরিল রেডক্লিফের নির্ধারিত সীমানা অনুযায়ী পঞ্চগড় জেলার 3 দিকে প্রায় 180 মাইল বা 288 কিলোমিটার জুড়ে ভারতের সীমান্ত অবস্থিত। তো এবার চলুন জেনে নেই কী জন্য পঞ্চগড় জেলার নাম পঞ্চগড় হলো, অর্থাৎ পঞ্চগড় জেলার নামকরণের ইতিহাস সম্পর্কে। কেউ কেউ মনে করে থাকেন যে প্রাচীনকালে পুণ্ড্রবর্ধ রাজ্যের অন্তর্গত পঞ্চনগরী নামের একটি অঞ্চল ছিল। কালক্রমে পঞ্চনগরী পঞ্চগড় নাম আত্মপ্রকাশ করে। পঞ্চ বা 5 গড়ের সমাহার পঞ্চগড় নামটির অপভ্রংশ পঞ্চগড় দীর্ঘকালেই জনপদে প্রচলিত ছিল। কিন্তু এই অঞ্চলের নাম যে পঞ্চগড়ই ছিল সেই ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হওয়া যায় না। পঞ্চগৌড়ের একটি অংশ হিসেবে প্রাকৃত ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী পঞ্চগড়ের নামকরণের সম্ভাবনাও থেকে যায়, অর্থাৎ পঞ্চগৌর, পঞ্চগৌর, পঞ্চগড়। অবশ্য আরেকটি বহুল প্রচলিত ধারণা মতে এই অঞ্চলের 5টি গড়ের সুস্পষ্ট অবস্থানের কারণে পঞ্চগড় নামের উৎপত্তি। গড়গুলো হল ভিতরগড়, মীরগড়, রাজনগর, হোসেনগড়, দেবনগর। আবার কিছুটা ভিন্ন মতে পঞ্চ শব্দের অর্থ 5 আর গড় শব্দের অর্থ বন বা জঙ্গল। ভারত বিভাগের আগে এই অঞ্চল জঙ্গলাকীর্ণ থাকায় তা থেকেও এই এলাকার নাম হতে পারে বলে অনেকের ধারণা, যদিও বর্তমানে জনবসতি গড়ে ওঠায় বনভূমি প্রায় নেই বললেই চলে। চলুন এবার মুক্তিযুদ্ধের সময় কিছু সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেই পঞ্চগড় জেলার। মুক্তিযুদ্ধ বাঙালি জাতির জাতিসত্তার সবচেয়ে গৌরবজনক অধ্যায়। 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পর বাঙালি জাতি পাকিস্তানি শাসক ও শোষণ গোষ্ঠীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা শুরু করে।
1971 সালের 25শে মার্চ রাতে শুরু হয় পাক হানাদার বাহিনীর কর্তৃক নিষ্ঠুর গণহত্যা। 1971 সালের 26শে মার্চের সূচনালগ্নে পাক বাহিনী কর্তৃক গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। শুরু হয় অবরুদ্ধ স্বদেশ থেকে দখলদার বাহিনীকে বিতাড়িত করার মরণপণ লড়াই। সীমান্ত পরিবেষ্টিত ও ভৌগোলিক অবস্থানের দিক থেকে গুরুত্বপূর্ণ পঞ্চগড়ে মুক্তিযুদ্ধের পুরোটা সময় জুড়ে সংগঠিত হয়েছে ব্যাপক যুদ্ধ। বাংলাদেশের 4টি মুক্তাঞ্চলের মধ্যে পঞ্চগড় মুক্তাঞ্চল যুদ্ধের গতি প্রকৃতি নির্ণয় ও পরিকল্পনা প্রণয়নে অবিস্মরণীয় ভূমিকা রাখে। পঞ্চগড়ের ইতিহাসে 1971 সালের 17 এপ্রিল একটি গুরুত্বপূর্ণ দিন ছিল। এই দিন পাক বাহিনী দখল করে নেয় পঞ্চগড়, জ্বালিয়ে দেয় সাজানো গোছানো পঞ্চগড় শহর এবং হত্যাযজ্ঞ চালায় নির্বিচারে। এছাড়াও পাক হানাদার বাহিনী ও এদেশীয় রাজাকার আল বদর আল শামস বাহিনীর সহায়তায় হাজারো হাজারো নিরস্ত্র জনগণকে হত্যা করে তাদের ধন সম্পদ লুটপাট করে ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। 6 নং সেক্টরের অন্তর্গত 6A সাব সেক্টরের মুক্তিযুদ্ধের সময় বেসামরিক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন তৎকালীন প্রাদেশিক পরিষদের সংসদ সদস্য অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। বেসামরিক উপদেষ্টা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট কমরুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মোশাররফ হোসেন চৌধুরী, কাজী হাবিবুর রহমান, তেতুলিয়া আব্দুল জব্বার প্রমুখের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে ও ভারতে প্রশিক্ষণ নিয়ে পাক বাহিনী এবং তাদের এদেশীয় দূষর রাজাকার আল বদর আল শামস বাহিনীর বিরুদ্ধে গেরিলা ও সম্মুখ যুদ্ধ শুরু করে। এই এলাকায় 60টি কোম্পানির অধীনে 40টি মুক্তিযুদ্ধ ইউনিট পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে বলে জানা যায়। মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডারের মধ্যে মাহবুব আলমের নাম উল্লেখযোগ্য। অন্যান্য কমান্ডাররা হলেন মোহাম্মদ মতিয়ার রহমান, মোহাম্মদ তরিকুল ইসলাম, মোহাম্মদ মুখলেসুর রহমান, মোহাম্মদ দুলাল হোসেন, আব্দুর রহমান এবং আব্দুল গনি। এছাড়া বাংলাদেশ লিবারেশন ফোর্স BLF এর আঞ্চলিক কমান্ডার ছিলেন বিশিষ্ট ছাত্রনেতা নাজিমুদ্দিন আহমেদ। 28 নভেম্বর মুক্তিযোদ্ধারা চারদিক থেকে পাক বাহিনীর উপর ঝড়ো আক্রমণ শুরু করে এবং 29শে নভেম্বর পঞ্চগড় পাক হানাদার বাহিনী মুক্ত হয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে 1971 সালের 16 ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাক হানাদার বাহিনী আত্মসমর্পণের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে রচিত হয় স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র, যার নাম বাংলাদেশ। চলুন এবার জেনে নেই পঞ্চগড়ের কিছু দর্শনীয় স্থানসমূহ যেখানে চাইলে আপনারা আপনাদের অবসর সময়গুলো কাটিয়ে আসতে পারেন। ভিতরগড় দুর্গ, মহারাজার দিঘি, কাজল দিঘি, বরদেশ্বরী মন্দির, চা বাগান সমতল ভূমিতে। একমাত্র পঞ্চগড়েই সমতল ভূমিতে চা উৎপাদন হয় বাংলাদেশে। মির্জাপুর শাহী মসজিদ, অটোয়ারি ইমামবাড়া, 12 আউলিয়ার মাজার, গোলকধাম মন্দির, তেঁতুলিয়া ডাক বাংলো, তেঁতুলিয়া পিকনিক কর্নার, বাংলা বান্দা জিরো পয়েন্ট ও বাংলা বান্দা স্থলবন্দর, রক্স মিউজিয়াম, মহারানীর বাঁধ। তো চলুন এবার জেনে নেই কিছু উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের নাম যাদের জন্ম এই পঞ্চগড়ের মাটিতে হয়েছিল। সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য। মির্জা গোলাম হাফিজ, সাবেক স্পিকার। মোহাম্মদ ফরহাদ, রাজনীতিবিদ। মোহাম্মদ সুলতান, ভাষা সৈনিক। জমির উদ্দিন সরকার, সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি। নুরুল ইসলাম সুজন, সাবেক রেলমন্ত্রী। আব্দুর রহমান, অভিনেতা। শরীফুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটার। তো এই ছিল পঞ্চগড় জেলা সম্পর্কে আপনাদের জন্য সংক্ষিপ্ত ইতিহাস। আলুর চাষ হচ্ছে এখানে, আলু হিউজ পরিমাণ, দেখুন পুরাটা ক্ষেত জুড়ে আলুর ব্যাপার যেহেতু আসলো, একটা সময় ছিল আমি ইভেন এখন পর্যন্ত আমার ভাতের পর সেকেন্ড ফেভারিট জিনিস হলো আলু ভাজি। আলু জিনিসটা আমার খুব ফেভারিট। যদিও কোনো মাংসের ভেতরে যদি আলু দেয় তাহলে আমার মাথায় রক্ত উঠে যায়। মুরগির মাংস আলু দিয়ে রানলে ভালো লাগে না, গরুর মাংসতে আলু দিলে কীরকম যেন লাগে, বাট আলু ভাজি, আলু ভর্তা, ডাউল অস্থির লাগে। পঞ্চগড় নিয়ে আমি খুবই এক্সাইটেড। সো ওই বাসটাকে পাস করে বাকি কথাগুলো বলি। ও মাঝখান দিয়ে টানতেছিল, যতবার হর্ন দিচ্ছিলাম একটু সাইড দিলে অপোজিট থেকে আবার ট্রাক চলে আসতেছিল, বাট পারতেছিলাম না, ছোট রাস্তা আর অটোর তো কোনো কথাই নেই। সর্বশেষ একটি বাজারে ও একটু থামালো আর সেই সুযোগে আমি ক্রস করে দিলাম। সামনে যতগুলো ট্রাক ছিল আর বাস ছিল। সো এখানে জাস্ট একটা জায়গারই বাস চলে এই রোড দিয়ে, সেটা হচ্ছে পঞ্চগড় থেকে অবশ্য অন্যদিকে মুভ করার মতন জায়গাও আছে। তো যাওয়ার সময় বোঝা যাবে যে কোন দিক থেকে যাব। আপাতত নীলফামারী আর কুড়িগ্রাম এই দুইটা খুব প্যারা দিবে, দুইটা একদম এক সাইডে পড়েছে, একটা নদীর ক্রস করে যেতে হবে। সেটা কোন নদীটা সেটা বুঝতে পারতেছি না, তিস্তা নদী হতে পারে। যাই হোক, আর মাত্র 23 কিলোমিটার পর আমরা পঞ্চগড় পৌঁছে যাব। আর একটু আগে যদি রওনা দিতাম তাহলে ভালো হইতো। সকাল 9:30 থেকে শুরু করেছিলাম, একটু ভুল হয়ে গেল। যদি 9টার দিক থেকে বের হতে পারতাম, মানে 9টা থেকে রাইড শুরু করতে পারতাম, তাহলে হয়তো বা
এতক্ষণে পৌঁছে যেতাম আমাদের ডেস্টিনেশনে, মানে ফাইনাল ডেস্টিনেশন তেঁতুলিয়াতে। গুগল মামা 33 মিনিট বলছে, হয়তো বা আমার একটু বেশি লাগতে পারে, 40 মিনিট ধরে নিলাম। 40 মিনিট ধরলে 4:25 সরি 4:30 আর কি, 4:30টায় পৌঁছাবো। হাতে থাকবে 1 ঘন্টার মতন। 1 ঘন্টায় কি তেঁতুলিয়াটা কভার করা সম্ভব? একটু কষ্ট হয়ে যাবে, কারণ বড় গাড়ির চাপ থাকবে প্রচুর পরিমাণ, বর্ডারের কাছাকাছি তো। চাইছিলাম কালকে সারাদিন তেঁতুলিয়া ঘুরবো আর কি। সিগনেচার পিকচার তুলতেই হবে, কোথায় কোথায় তুলবো। এই যে বড়ই গাছের উপরে যে হলুদ জিনিসগুলো, মানে এই যে গাছের উপরে থাকে না, এটা আপনারা কি বলেন? ছোটোবেলা থেকে দেখে আসছি, যেই বড়ই গাছের উপরে এগুলো থাকে, বাম গাছে এই হলুদ লতাগুলো থাকে, সেটা থেকে আর ফল ধরে না। এটার নামটা পরলতা বা এক একজন এক একটা জিনিস বলেন, বাট আপনারা কি বলেন একটু জানাবেন। এদিক থেকে রাজশাহীর দিক থেকে যতই আসলাম, রাজশাহী চাপাই এদিক থেকে নওগাঁ, তারপর নাটোরের দিকে, এগুলো শহরগুলো খুব ছোট ছোট, মানে সদরগুলো। পঞ্চগড়টাও একটু বড় হবে, একটু হবে আশা করা যাচ্ছে, জানি না। বাট ঠাকুরগাঁও সদরটাও খুব ছোটোখাটো সিমসাম, যদিও সদরের ভিতরে যায়নি, বাট আশেপাশ থেকে যা বুঝতে পারছি। বর্ডারের কাছের এলাকাগুলোতে একটু অকারেন্স বেশি হয়, উল্টাপাল্টা কাজ বেশি হয়, তো সেজন্য সতর্ক থাকতে হবে। এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও চরম আকারের হয়। সামনে ধুলা উঠতেছে অনেক, কী জন্য বুঝতে পারলাম না। মনে হয় সামনের রোডটা একটু প্রবলেম হতে পারে। জেলা থেকে আরেক জেলায় ঢুকি, ওইটার গন্ধটা মানে ঘ্রাণটা একটু চেঞ্জ হয়ে যায় আমার কাছে মনে হয়েছে, আমি ফিল করতে পারতেছি। যদিও আপনারা ফিল করতে পারতেছেন না, বাট ফিল করলে যদি আপনারা এরকম টানা ট্যুর দিতে থাকেন বা রাইড করতে থাকেন, তাহলে অবশ্যই আপনারা ফিল করতে পারবেন যে এক একটা গ্রামের পর গ্রাম, এক একটা জনপদ পার হওয়ার পর, এক একটা এলাকা পার হওয়ার পর স্মেলগুলো চেঞ্জ হয়ে যায়। বাট প্রকৃতি এবং মানুষের জীবনযাত্রা একই রকম লাগতেছে, ঠিক না? মনে হচ্ছে এই রাস্তাটা কিছুক্ষণ আগে পার করে আসছি, সেই কুষ্টিয়াতেও, ঝিনাইদহেতেও, রাজশাহী নাটোরেতেও, এখানেও। এটাই বাংলার সৌন্দর্য। একটা গানের কথা মনে হচ্ছে, মানে মনে আসছে একটা গান, আমার খুব ফেভারিট গান। যদিও গানটা এখন গাবো, আমার কণ্ঠটা অতটা সুন্দর নয়, বাট সামনের রাস্তাটা দেখুন, জোস। এখান থেকে সিগনেচার পিকচারটা নিয়ে নেই, ঠিক আছে, তারপর গানটা গাই। আমরা ঢুকে পড়েছি পঞ্চগড়ে। আমরা এখন পঞ্চগড় জেলার ভেতরে আছে। আমাদের পা পড়েছে না এখনো পড়েনি? পাটা লাগিয়ে নিয়েছে পাটা। তো গানটা হচ্ছে, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই দেখা হবে বিজয়ে। ক্লোজ আপ ওয়ানের গান। গানের কথাগুলো একদম বুকে বেঁধে যায়, মানে শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার মতন। আসলে যদি লক্ষ্য অটুট থাকে, বিশ্বাস থাকে হৃদয়ে, অবশ্যই বিজয়ে দেখা হবে বিজয়ে। যখন লাইভে সারভাইভ করতেছিলাম, প্রচুর পরিমাণ সারভাইভ, নিজেকে টিকিয়ে রাখার জন্য ডে নাইট ডিউটি করা হচ্ছিল। লাইফটা অন্যদিকে চলে যাচ্ছিল, তখন প্রায় এই গানটা শোনা হতো। কখনো ভাবি নাই সেগুলো লাইফে ঘটে গেছে। জানি না সামনে কি ঘটবে এবং শেষটাই বা কীরকম হবে। বলতে বলতে গলাটা ধরে আসছে, চোখের কোণে পানিও জমে গেছে। আপনারা দেখতে পারতেছেন না, হয়তো আমার কণ্ঠে ফিল করতে পারতেছেন ওটাকে। সারভাইভগুলো আপনি সাকসেস হলে আর অতটা কষ্ট দেয় না। দেখুন তো এই বাজারটার নাম কি? পঞ্চগড়ের একটি খুবই হাস্যকর একটি জায়গার নাম, মুখে উচ্চারণ করলাম না, যে বুঝে নিন কোন জায়গার কথা বলতেছি। যাই হোক, কেন জানি অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে এইখানে এসে, মানে এইখানে পা রেখে বা এখানে পৌঁছে মনে হচ্ছে বিজয় না, মাত্র তো শুরু, যেতে হবে অনেক দূর, তাই না? আমরা আছি পঞ্চগড়ের টুট বাজারে। এই বাজারটা শেষ করে নেই, তারপর ফ্রি রোডে গিয়ে আরও কিছু বলি, একটু শেয়ার করি আপনাদের সাথে সারভাইভের সময়গুলো। ইন্টার পাস যখন করলাম, আমি এসএসসিতে যেরকম ডাব্বা মেরেছিলাম ফিজিক্সে, কি পরীক্ষা দিয়েছিলাম 2007 সালে আমি নিজেও জানি না,
অথচ ফিজিক্সটা আমার ফেভারিট সাবজেক্ট ছিল। আর কিভাবে কি হয়ে গেল বুঝতে পারিনি। তখন পড়াশোনার ভিতরে কোনো ইন্টারেস্ট ছিল না। পরের বার পরীক্ষা দিব, আগের দিন রাত 3টা পর্যন্ত মেলায় স্টল নিয়েছিলাম, পয়লা বৈশাখের মেলায়। 16 তারিখে না 17 তারিখ, 16 তারিখে মেবি আমাদের পরীক্ষা ছিল পরের বার 2008 সালে ফিজিক্স। তো কোনো পড়াশোনা না করে পরীক্ষা দিতে চলে গেলাম। যাই হোক, কোনো রকম পাশ করলাম। কোনো রকম বলতে মোটামুটি, একবারে খারাপ বলবো না রেজাল্ট, ওই সময়ের প্রেক্ষাপটে 2007-08-এর প্রেক্ষাপটে হ্যাঁ মোটামুটি ডিসেন্টও না, খারাপের থেকে একটু ভালো আর কি রেজাল্টটা ছিল। তারপর 9-10 পড়ার পর সায়েন্সে থেকে আমি মনে হয় একমাত্র স্টুডেন্ট ছিলাম যে কিনা জাস্ট 1.5 মাস প্রাইভেট পড়েছিল, তাও পরীক্ষার আগে ছিল আর কি, কি বলবো, খুব খারাপ অবস্থায় ছিলাম। মাত্র 1.5 মাস ম্যাথ প্রাইভেট পড়েছিলাম, সায়েন্সের একটা স্টুডেন্ট হয়ে, তাও পরীক্ষার আগে। বাংলা, অঙ্ক, ইংরেজি, ম্যাথ পরীক্ষাগুলো ভালোভাবে গেল। যখন মা বাবার ডিভোর্স লেটার হাতে পেলাম তখনই পরীক্ষাগুলো সব এলোমেলো হয়ে গেল, গ্রুপিং সাবজেক্টের পরীক্ষাগুলো। তারপর এলাকার কলেজে ভর্তি হলাম ইন্টারমিডিয়েটে। তখনও পড়াশোনার কোনো ইচ্ছাই ছিল না। এক স্যার পেলাম, একদম মানুষ, মানে ফেরেস্তারূপী মানুষ, কখনো কোনো ঝামেলা করতে দেয়নি আমাকে। তার বাসায় গিয়ে পড়তাম। আমি অ্যাকাউন্টিংয়ে যেহেতু নতুন ছিলাম, অ্যাকাউন্টিংয়ে পড়তাম। তো 2008-09 সেশনে আমি 10-এর পরীক্ষার্থী ছিলাম ইন্টারমিডিয়েট। তো যখন ফেল করেছিলাম তখন মানুষের কাছ থেকে ওই কি বলে, মানে নিজের কাছের বন্ধুদের কাছ থেকে অনেক নেগলিকেট পেয়েছি, অনেক সূক্ষ্ম কথাবার্তা পেয়েছিলাম যেগুলো আমাকে পিঞ্চ করে বলা ছিল, বাট আমি চুপচাপ সয়ে গেছি, কখনো কোনো কিছু বলি নাই। ফার্স্ট টার্ম পরীক্ষায় আমার রেজাল্ট ছিল, বলেই দেই, বি ছিল, যে কোনো একটা পয়েন্ট ছিল সামথিং, একদম মিনিমাম বি এর একটু পরে ছিল। তো সবাই তখন কলেজে 4.95 A+ নিয়ে ভর্তি হয়েছে। তো তাদের মাঝখানে যেহেতু আমার নিচের বেঁচে ওরা ছিল, তাদের মাঝখানে নিজেকে খুব অসহায় বলে মনে হতো, খুবই দুর্বল বলে মনে হতো। আমি হিসাব বিজ্ঞানটাকে খুব সিরিয়াস নিয়েছিলাম। ওই স্যারটাকে, আমাদের সাচিবিক বিদ্যা ছিল তখন, সাচিবিক বিদ্যা, সেক্রেটারিয়াল সায়েন্স, ওই সাচিবিক বিদ্যা স্যার, উনি তেজগাঁও কলেজেও সাচিবিক বিদ্যা পড়াতো তখন। তেজগাঁওয়ের প্রভাষক ছিল, আমাদের প্রফেসর ছিল। তো ওই স্যার আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে। কোনো দিন 2টা বছরের ভিতরে কোনো দিন সে আমার ফ্যামিলি সম্পর্কে জানতো, কোনো দিন সে আমার কাছ থেকে মাসের বেতন চায়নি, কোনো দিন না। বাট সে আমাকে নিয়ে কনফিউজ ছিল। কী জন্য কনফিউজ ছিল? কলেজ লাইফে ফার্স্ট টার্ম যখন গেল, প্রথম সাময়িক পরীক্ষা যেটা হয় আর কি ফার্স্ট ইয়ারের, তখন আমার দেখা গেল রেজাল্টটা হয়ে গেল 4.50, এবং আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ডের ভিতরে 3rd পজিশনে ছিলাম। ওইটা তখন অনেক কিছু ছিল তাদের কাছে, বাট আমি আমার মতন স্বাভাবিকভাবে পড়তেছিলাম, যেরকম 9-10-এ পড়তাম। ইংরেজিটা ততটা টাফ ছিল না আমার কাছে, কিন্তু অ্যাকাউন্টিংটা টাফ ছিল, কারণ আমি তো অ্যাকাউন্টিংয়ে নতুন, সেজন্য। সো এইরকম করে যখন 3rd পজিশনে এসে পড়লাম, তখন ক্লাসে যারা আমাকে চেনে, আগে থেকে চিনতো, যেসব ফ্রেন্ড সার্কেল ছিল, তারাও তো আমার সাথেই থাকতো। আর পরেও একদম স্টার হয়ে গেলাম, সহজ কথা। মাত্র বি থেকে কিভাবে 4.5 পেয়ে এতগুলো ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে পিছনে ফেলাই দিল। মানে একটু ভালো ছাত্রের দিকে সবার একটু নজর থাকে, বা ভালো ছাত্রের দিকে সবাই চায় বন্ধুত্বটা করতে, সেটা আমি ফিল করতেছিলাম তখন। ওই সময় আমার কলেজে, ওই সময়ে আমি পড়াকালীন, বা আমার এলাকার কথা বলছি, যেহেতু আমি মফস্বল এলাকায় বড় হয়েছি, আমাদের কাছে উত্তরা টাউনটা তখন অনেক কিছু ছিল। উত্তরা বলতে অনেক কিছু, উত্তরা বলতে ঢাকা শহর ছিল। সো বুঝেন কোন জায়গায় বড় হয়েছি আমরা, যদিও ঢাকার ভিতরেই। তারপর যখন ইন্টার পরীক্ষা দিলাম, ওই স্যারটা আমাকে নিয়ে খুব টেনশনে ছিল যে আমি পারবো কি পারবো না, প্লাস আনতে পারবো কি পারবো না। কলেজের প্রিন্সিপাল স্যার আমাকে খুব হেল্প করছেন। যেটা ছিল ইন্টারমিডিয়েটের ফর্ম ফিল আপের টাকা, সেখানে অনেক পরিমাণ মকুব করছেন। কন্ডিশন ছিল প্লাস আনতে হবে। তো আল্লাহর রহমতে তখন 2010-এ প্লাস আনি। আমাদের কলেজে ওই 2010-এর বেসটাই এখন পর্যন্ত টপে আছে, আমাদেরকে ক্রস করতে পারেনি কেউ। আমরা মোটামুটি 10 জনের মতন প্লাস পেয়েছিলাম, এবং প্রায় 12-13 জনের মতন মনে হয় 4.90 পেয়েছিলাম। প্লাসের সংখ্যা বাড়তে পারতো, বাট তাদের কিছু কারণে বাড়েনি, মানে 4.90 পাওয়াতে। যাই হোক, সেখান থেকে আমার একটা ফ্রেন্ড ছিল, যে ফ্রেন্ডটা মারা গেছে, একমাত্র আমার লাইফে ওই আমাকে প্রথম কলেজ থেকে বের করে ডাক দিয়ে বলছে যে তোর সমস্যাটা কী ছিল স্কুল লাইফে। একটা ছেলে যে কিনা সিবি পেয়ে আসে, সে কোনো দিন A+ পাইতে পারে না। হঠাৎ করে ছাত্র এরকম হয় না, তোর পিছনের কাহিনী কি? ও আমার পিছনের কাহিনী সবগুলো বের করে ফেলে। দেখে আমার লাইফে কোনো দিন ক্লাসের রুল 3 একবার হয়েছিল,
সবসময় 1 আর 2 ছিল। ও বলতেছে তোর কোনো একটা ঝামেলা ছিল, বাট লজ্জায় তখন বলতে পারিনি এই ঝামেলা ছিল। ওইটা ছিল সারভাইভের প্রথম পর্যায়ে। মাত্র যখন প্লাস পাইলাম তখন সেটা হয়ে গেল আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপের মতন। তো ঢাকা ভার্সিটিতে সবচেয়ে বড় আমার ভুল ছিল ঢাকা ভার্সিটিতে পরীক্ষাটা না দেওয়া। যদি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতাম তখন একটা কথা ছিল, বাট ওই সময় একজনের সাথে ইন রিলেশনশিপ ছিল। একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হলাম 60% ওয়েভারে, বাট ওই 40% টাকা দেওয়ারও ক্ষমতা হলো না। প্রাইভেট ভার্সিটিটা ক্যান্সেল করে দিলাম। ভাগ্যবশত, সৌভাগ্যবশত না দুর্ভাগ্যবশত, কলেজের প্রিন্সিপাল স্যার আমাদেরকে ডিগ্রিতে নাম রেখে দিয়েছিল, মানে নাম লিখে রাখছিল আমাদের সবাই। এটার পিছনের কারণ ছিল যে ডিগ্রি কলেজ যেহেতু ছিল, ডিগ্রিতে স্টুডেন্ট না দেখালে কলেজের একটা রেপুটেশনের সমস্যা হতো। স্যারকে বললাম, স্যার বললো কোনো প্রবলেম নেই, যে পরীক্ষা দে ডিগ্রির। যাক, ডিগ্রিটাও শেষ করলাম, মাস্টার্স MBA যেটাকে বলে সেটাও শেষ করলাম। মোটামুটি বাকি রেজাল্টগুলো সব ফ্যান্টাস্টিক ছিল, একদম টপ নচ ছিল রেজাল্টগুলো, SSCর পরেরগুলো। তো ওই ফ্রেন্ডটাকে এখন মনে পড়ে, ওই ফ্রেন্ডটা মারা গেছে। ওই বলছিলাম যে পুলিশের SI হয়েছিল, সব ট্রেনিং কমপ্লিট হয়ে গেছিলো, বাট বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর নানার বাড়ি যেহেতু বড় হয়েছি, নানার বাসা থেকে মামারা যে কোনোভাবে হোক বের করে দিল। তারপরে সারভাইভ শুরু, কি করব না করব, চাকরি নাই, কিছু নাই। এখন ওই সময়টার কথা মনে পড়ছে, তখন 11-12 ছিল, আর আমি ছিলাম আমার এলাকায় ইন্টারমিডিয়েটে প্রথম A+ পাওয়া। সো যেই বন্ধুরা কটাক্ষ করছে, ছোট করছে, কারণ 6, 7, 8-এর রেজাল্ট আপনাকে কেউ দেখবে না, দেখবে পুরো SSCতে কি করছে, ঠিক আছে? ওই মেয়ে ভালো, শুধু রাত্রে নাইট ক্লাবে যায়, এরকম টাইপ আর কি। সো এই কারণে মাঝে মধ্যে খুব খারাপ লাগতো। তো ওই বন্ধুদের জবাবটাও দিয়ে দিয়েছিলাম সেই রকম, বন্ধুদের বা বন্ধুকে। ও বুঝে গেছিল, ও এটা স্বাভাবিকভাবেই ছিল, কারণ ও জানতো আমি কীরকম ছিলাম। আমি বলতেছি না আমি খুব টপ নচ স্টুডেন্ট ছিলাম, টপ নচ স্টুডেন্ট থাকলে তো SSCতে ভালোই করতে পারতাম। তো আমার সায়েন্স নেওয়ার ইচ্ছা ছিল না, কমার্স নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের সময় একটা ব্যাপার হতো কি, 8-এ যারা ভালো স্টুডেন্ট থাকে তাদের কিন্তু অটোমেটিক স্যাররা সায়েন্স চুজ করে রাখে, কারণ সায়েন্স নেওয়ার মতো ওই রকম স্টুডেন্ট থাকতো না। আর এখন তো সায়েন্স নেয় মনে করে যে ছেলে মনে হয় সায়েন্স নিলেই তার রেজাল্ট ভালো হয়ে যাবে, বা সায়েন্স নিলেই তাকে ভালো বলবে সবাই, এরকম কিছু। বাট আমাদের সময় ওইরকম ছিল না, আমাদেরকে একদম পুরো কম্পালসারি সায়েন্স নিতেই হবে, যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড থাকবে তারা। সো এইটা ভালো ছিলাম, সেজন্য সায়েন্সটাই দিয়ে দিয়েছিল। তো আমার কলেজ লাইফের যে বেসটা, এই বেসের সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ভালো পজিশনে আছে। মোটামুটি যারা A+ পেয়েছিল, একজন মারা গেল, আমি আর্থিক দিক থেকে বলুন, পারিবারিক দিক থেকে বলুন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর বাকি যেই ফ্রেন্ডরা আছে, মেয়ে 2জন ছিল কমার্সে, দুজনের একজনের বিয়ে হয়ে গেছে, পড়ালেখা শেষ, পরে করছে কিনা জানি না। আর বাকি যেগুলো আছে, ডাক্তার আছে 2জন, একজন আছে আমার ফ্রেন্ড দেশের অন্যতম একটি শিল্প প্রতিষ্ঠানে, নাম বলবো না। আরেকজন ফ্রেন্ড আছে আমার মেয়ে ফ্রেন্ড, ও আছে একটা ব্যাংকে। তো স্কুল লাইফের বেস থেকে কলেজ লাইফের বেসটা আমার কাছে খুব ছিল, মানে ভালো ছিল, মানে আমার কাছে খুব ভালো লাগতো, খুব মিস করি কলেজ লাইফটাকে। তো একটু সাসপেন্স রেখে দিলাম সারভাইভের ব্যাপারটা। 11-12 সাল থেকে কি হয়েছিল আমার সাথে, চাকরি ছিল না, কিচ্ছু ছিল না। তখন আমার 12 সালে আমার একটা ফ্রেন্ড যে কোনোভাবে হোক একটা কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দেয় উত্তরা। আসা যাওয়ার খরচ এবং কাজ করার পর, বাড়ি ভাড়া দেওয়ার পর ওই রকম কিছুই থাকে না। 12 থেকে সারভাইভের গল্পটা শুনতে হলে আমার চ্যানেলের সাথে থাকতে হবে। জাস্ট এতটুকু বলে নেই, ওই সময় এরকম সময় গেছে, আমি আমার ঘরে মাথার নিচে ইট থাকতো, ইটের উপরে একটা কাঁথা থাকতো, ওটা দিয়ে ঘুমাতাম। এখন বলতে পারেন ওই সময় কি একটা বালিশ কেনার পয়সা ছিল না? সত্যি বলতে কি আসলেই ছিল না, কারণ যেই পরিমাণ বেতন পাইতাম ওগুলো ঘর ভাড়া, খাবার খরচ আর আসা যাওয়ার ভাড়া দিয়েই, এক্সট্রা কোনো কিছু করার মতন ক্যাপাবিলিটি থাকতো না আমার। ওই সারভাইভ থেকে আজকের এখানে আসা পর্যন্ত মোটামুটি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই এটা শেয়ার করব একদম যখন আমি টেকনাফ যাই, ওই রোডে গিয়ে ওইখান থেকে সারভাইভের কথা বলবো। সেজন্য আমার সাথে থাকবেন ইনশাল্লাহ, যদি জানতে মন চায়। সো আমরা পৌঁছে গেছি পঞ্চগড়ে, এখন বাজে 4:21। সো রিক্সটা কি নেওয়া যায় তেঁতুলিয়া পর্যন্ত? নিয়েই নেই, কি বলেন? রোড টু পঞ্চগড় এতটুকুই থাক। কিভাবে আসলাম সেটা আপনারাই দেখতে পাচ্ছেন। যদি কথাগুলো বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ইন্সপাইরেশনটা একটু হলেও বুস্ট হবে। যদি আপনারা মনে করেন যে না, তাকে সাপোর্ট করা প্রয়োজন। আর মাত্র 2 কিলোমিটার পরে পঞ্চগড় সদরে পৌঁছে যাব, সেখান থেকে তেঁতুলিয়ার উদ্দেশ্যে আজকেই রওনা দেব ইনশাল্লাহ। পারতে হবেই, সন্ধ্যার আগে যেহেতু আরও 1 ঘন্টারও বেশি সময় আছে। সো এই রিস্কটা একটু নিয়ে নেই, কারণ লাইফে রিস্ক নেওয়া একটা হবি হয়ে গেছে।
প্রচুর পরিমাণে রিস্ক নিচ্ছি, প্রচুর পরিমাণ। একটা বন্ধু আমার ছিল যে কিনা মামা লাগে, সে আমাকে একদিন বলছিল 12-13 সালের দিকে যে তুই মামা একদিন অনেক বড় হবে। আমি বড় হব কিনা, ভালো পজিশনে যাবো কিনা সেটা আমার মাথায় ছিল না, বা এগুলো নিয়ে ভাবতাম না। জাস্ট দিন কাটাইতে পারলেই হইলো। কি জন্য বলছিল যে তোর রিস্ক নেওয়ার ক্ষমতাটা প্রবল। আসলে আমি মনে করি আমার কাছে রিস্ক নেওয়ার ক্ষমতাটা খুব প্রবল। কোনো পিছু টান ছিল না, হারাবার কিছু ছিল না। যখন 2013 সালে সব কিছু হারায় ফেললাম, ফ্যামিলি টেমিলি যা আছে সব কিছু, তখন আর হারাবার কোনো ভয় ছিল না। আজকের এই রিস্কটা নিতেই হবে, নেওয়াটা অবশ্যই জরুরি। সো বাই দ্য ওয়ে, পরের পর্ব দেখার জন্য আমার সাথেই থাকবেন। টিল দেন ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।